গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা নক্ষত্রের রাত। আজ প্রথম পর্ব। দেয়ালে অদ্ভুত আকৃতির একটি জার্মান ঘড়ি। অন্ধকারে এর ডায়াল থেকে সবুজ আলো বের হয়। হঠাৎ ঘুম ভেঙে দেয়ালের দিকে তাকালে মনে হয় ট্রাফিক সিগন্যাল। খাটটাকে মনে হয় একটা গাড়ি, সবুজ আলো পেয়ে চলতে শুরু করবে। আজও সেরকম হল। পাশার কয়েক সেকেন্ড সময় লাগল নিজেকে ধাতস্থ করতে। ভুতুড়ে ঘড়িটা সরিয়ে ফেলা দরকার, এইরকম ভাবতে ভাবতে সে দ্বিতীয়বার তাকাল। 2:10 বাজে। এত রাত্রে হঠাৎ করে ঘুম ভাঙল কেন? ঘুম ভাঙার কোনোই কারণ নেই। সে কোনো দুঃস্বপ্ন দেখেনি, কোথাও কোনো শব্দ হচ্ছে না, রান্নাঘর থেকে গ্যাস লিক করছে না, হিটিং ঠিকমতো কাজ করছে, ঘরের ভেতর আরামদায়ক উষ্ণতা। ঘুম ভাঙার কোনোই কারণ নেই। কিন্তু এই পৃথিবীতে কার্যকারণ ছাড়া কিছুই হয় না। নিউটনের ক্লাসিক্যাল মেকানিক্স তাই বলে। কাজেই কারণ কিছু একটা নিশ্চয়ই আছে, থাকতে হবে। পাশা বিছানা ছেড়ে উঠে পড়ল। বাথরুমে ঢুকে চোখে মুখে পানি ছিটাল। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করল। সে এখন একটি সিগারেট ধরাবে এবং বরফ শীতল এক গ্লাস পানি খাবে। হঠাৎ ঘুম ভাঙলে এই তার রুটিন। পানিতে ওষুধ গন্ধ। এরা কি ইদানিং বেশি করে ক্লোরিন দিচ্ছে, নাকি তার স্নায়ু নষ্ট হয়ে যেতে শুরু করেছে? যাদের স্নায়ু নষ্ট হয়ে যেতে শুরু করে তাদের এরকম হয়, সব কিছুতেই অদ্ভুত কোনো গন্ধ পায়। শুরুর দিকে ফরিদের এরকম হতো। যাই মুখে দিত থু করে ফেলে দিয়ে বলতো, লাশের গন্ধ আসছে। সবাই ভাবত বোধহয় ঠাট্টা করছে। পাশা একদিন দামি সেন্টের বোতল খুলে বলেছে, দেখ তো এর মধ্যে কোনো অদ্ভুত গন্ধ পাস কিনা। ফরিদ বাধ্য ছেলের মতো গন্ধ শুঁকে ঠান্ডা গলায় বলেছে, পচা বটপাতা গন্ধ, খুব হালকা, তবে আছে। পাশা বিরক্ত হয়ে বলেছে, তুই যা শুঁকছিস তার নাম ইভিনিং ইন প্যারিস। ছাগলের মতো কথা বলছিস কেন? ফরিদ খুবই অবাক হওয়া চোখে তাকিয়ে রয়েছিল। কার্যকরণ ছাড়া কিছুই হয় না, কিন্তু ফরিদের সমস্ত ইন্দ্রিয় কোনোরকম কার্যকারণ ছাড়াই অত্যন্ত তীক্ষ্ণ হয়ে গিয়েছিল। ক্লাসিক্যাল মেকানিক্স সম্ভবত জড় পদার্থের জন্যে, মানুষের জন্যে নয়। মানুষের চেতনা বলে একটি ধরা ছোঁয়ার বাইরের ব্যাপার আছে। ওষুধের গন্ধ ভরা পানির গ্লাস শেষ হয়েছে, এখন শুয়ে পড়া যায়। পাশা ইচ্ছে করে একটা হাই তুলল, ঘুমকে আমন্ত্রণ জানাল। ঠিক তখনই টেলিফোন বাজতে লাগল। নিশিরাতের টেলিফোন কি অন্যরকম করে বাজে? ক্লান্ত সুর বের হয়, নাকি মনের ভুল? পাশা টেলিফোন তুলল। ওপাশে একটি আমেরিকান মেয়ে। হ্যালো, আমি কার সঙ্গে কথা বলছি? কার সঙ্গে কথা বলতে চাও তুমি? পাশার সঙ্গে। হ্যাঁ, বলছি। মেয়েটির গলায় সাউথের আঞ্চলিক টান আছে। এই দুর্বলতা নিয়েও সে ব্রিটিশ অ্যাকসেন্ট আনবার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু ব্যাপারটা ঠিক আসছে না। মিস্টার পাশা, আপনি কি বাংলাদেশি? হ্যাঁ। আপনি একজন মহিলার সঙ্গে কথা বলবেন। মহিলা আপনার দেশীয়। মনে হচ্ছে তিনি বেশ ঝামেলায় পড়েছেন। তুমি কোত্থেকে বলছো? আমি হেক্টর এয়ারপোর্ট থেকে বলছি। ওই মহিলা ঘণ্টাখানেক আগে এই এয়ারপোর্টে এসে পৌঁছেছে। তাকে যাদের রিসিভ করার কথা তারা কেউ আসেনি। মেয়েটা খুবই নার্ভাস হয়ে গেছে, খুব ছটফট করছে। একটা ট্যাক্সি করে হোটেলে পাঠিয়ে দাও। আমি বলেছিলাম, রাজি হচ্ছে না। কিছুক্ষণ আগেই দেখলাম কাঁদছে। মেয়েটিকে দাও, আমি ওর সঙ্গে কথা বলছি। ও টয়লেটে গেছে, কিছুক্ষণ হোল্ড করতে হবে। পাশা টেলিফোন কানে নিয়ে সিগারেট ধরালো। তীক্ষ্ণ গলায় বলল, তুমি আমার টেলিফোন নাম্বার কোথায় পেলে? আমেরিকান মেয়েটি আত্মতৃপ্তির হাসি হাসল, যেন এই প্রশ্নটির জন্যই সে অপেক্ষা করছিল। খুব কায়দা করে বের করেছি। টেলিফোন ডিরেক্টরি বের করে মেয়েটিকে বলেছি, এখানে নিশ্চয়ই তোমাদের দেশের কেউ না কেউ বাস করে।
তুমি নামগুলো পড়ো এবং অনুমান করতে চেষ্টা করো যে কোন কোন নাম তোমার দেশের হতে পারে। সে শুধু আমার নামই বের করল? না না, অনেকগুলি বের করেছে, তোমারটাই প্রথম ট্রাই করতে বলল। কারণ তোমার লাস্ট নেম নাকি শুধু তোমাদের দেশের ছেলেদেরই হয়, কাউড্রি। অদ্ভুত লাস্ট নেম। কাউড্রি নয়, চৌধুরী। তোমার নাম কি? অ্যান। আমি এখানেই কাজ করি। আমার ডিউটি অনেক আগেই শেষ হয়েছে, চলে যেতাম, কিন্তু মেয়েটির জন্য যেতে পারছি না। তোমাকে ধন্যবাদ, এখন তুমি চলে যেতে পারবে। আমি যা করণীয় করব। থ্যাঙ্কস। মেয়েটি কাঁদছিল বললে, ওর বয়স কত? খুব কম বয়স? বুঝতে পারছি না, এশিয়ান মেয়েদের বয়স কেউ বুঝতে পারে না। হ্যাঁ, ও এসে গেছে, কথা বলো। পাশা একটি কিশোরীর গলা শুনল, থেমে থেমে ভয়ে ভয়ে বলা, হ্যালো। আপনার ব্যাপারটা কি? কি হয়েছে? আপনি দয়া করে একটু আসবেন? হ্যাঁ আসছি, কিন্তু সমস্যাটা কি? আপনি কোত্থেকে আসছেন? ঢাকা থেকে। সরাসরি তো ঢাকা থেকে আসেননি, পোর্ট অফ এন্ট্রি কোথায়? নিউ ইয়র্ক না সিয়াটল? নিউ ইয়র্ক, কেনেডি এয়ারপোর্ট। আপনি দয়া করে আসুন। আপনার সঙ্গে কি শীতের কাপড় আছে? বাইরে প্রচণ্ড ঠান্ডা। গরম সোয়েটার আছে, মাফলার আছে, একটা ওভারকোট ছিল। ছিল মানে এখন নেই? সুটকেসে ছিল, সেই সুটকেস কোথায় আছে জানি না, খোঁজ খবর করতে পারিনি। আমার ইংরেজি ওরা বোঝে না, আমি ওদের কথা বুঝি না। ওদের কথা না বুঝতে পারার কারণ আছে, কিন্তু আপনার কথা ওরা কেন বুঝবে না? এখানে কি জন্য এসেছেন? ইউএসএইড এর প্রোগ্রামে, 3 মাসের শর্ট ট্রেনিং ফুড টেকনোলজিতে। এয়ারপোর্টে ওদের লোক থাকার কথা, কেউ নেই। আপনার নাম কি? রেবেকা। আমার নাম রেবেকা ইয়াসমিন। আচ্ছা, আমি আসছি, 30 থেকে 35 মিনিট লাগবে। আপনি নিশ্চিন্ত অপেক্ষা করুন। যে আমেরিকান মেয়েটির সঙ্গে প্রথম কথা বললাম, সে কি আছে না চলে গেছে? আছে এখনো। কিছু বলবেন? না। পাশা টেলিফোন নামিয়ে পার্কুলেটর চালু করল। 1 কাপ গরম কফি না খেয়ে বের হওয়া যাবে না। ভয়ানক ঠান্ডা পড়েছে। চিল ফ্যাক্টর নিয়ে তাপমাত্রা 0-3 ডিগ্রি নিচে নেমেছে, অথচ মাত্র নভেম্বর মাস। গাড়ি চালু হলো সহজেই। ইঞ্জিন গরম করতে দিয়ে কফি করতে বসল এবং আশ্চর্য হয়ে লক্ষ্য করল মাঝরাতের এই ঝামেলাটা তার ভালোই লাগছে। এর কারণ কি ফ্রয়েডিয়ান? একটি ছেলে বিপদে পড়ে মাঝরাতে টেলিফোন করলে পাশা নিশ্চয়ই বিরক্ত হতো। বিরক্ত হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এখন বিরক্তি লাগছে না, ভালোই লাগছে। পাশা লক্ষ্য করল মেয়েটি সম্পর্কে সে যথেষ্ট কৌতূহল অনুভব করছে। কল্পনায় যে ছবিটি ভাসছে তা হল আসমানি রঙের একটা শাড়ি গায়ে মেয়েটি শুকনো মুখে লাউঞ্জে বসে আছে, তার গায়ে লাল রঙের একটা সোয়েটার, ধবধবে সাদা রঙের মাফলারে কান মাথা ঢাকা। এই মাফলারটি বিদেশ যাত্রার উপলক্ষে তার মা কিংবা বড় বোন কিছুদিন আগেই বুনে শেষ করেছেন। মেয়েটির বয়স কত হতে পারে? গলার স্বর মিষ্টি, কিশোরীদের মতো কাঁচা, তাতে কিছুই বোঝা যায় না। অনেক বৃদ্ধা মহিলারও কিশোরীর মতো রিনরিনে গলা থাকে। মিসেস থমসনের বয়স প্রায় 70, কিন্তু তিনি কথা বলেন বালিকাদের গলায়। পাশা কাপড় পরতে শুরু করল। বাইরে যাবার জন্য কাপড় পরা একটি সময় সাপেক্ষ ব্যাপার। থার্মাল আন্ডারওয়্যার, গরম পুলোভারের উপর পার্কা, কান ঢাকা টুপি। মেয়েটির জন্যও গরম কাপড় নিয়ে যেতে হবে। 0 ডিগ্রির নিচের তাপমাত্রা সম্পর্কে এদের কোনো ধারণা নেই। বাইরে বের হলে প্রথম কিছুক্ষণ মনে হবে এমন কিছু ঠান্ডা তো নয়, তারপরই স্নায়ুতে প্রচণ্ড একটা ধাক্কা লাগবে, বুক ব্যথা করতে শুরু করবে। পাশা গাড়ি স্টার্ট দিয়ে মেয়েটি সম্পর্কে একটি ছবি দাঁড় করাতে চেষ্টা করল। ফরিদের ভাষায় অ্যানালিটিক্যাল রিজন ব্যবহার করে সিদ্ধান্তে যাওয়া। রেবেকা নামে মেয়েটির বয়স অল্প হবার কোনো সম্ভাবনা নেই। ইউএসএইডের প্রোগ্রাম, কাজে সে কৃষি বিভাগে কাজ করে। এইসব স্কলারশিপ সিনিয়রিটি দেখে দেয়া হয়, কাজে মেয়েটি যথেষ্ট সিনিয়র। মেয়েটি বিবাহিত, কারণ একটি অবিবাহিত মেয়েকে মা বাবা কিছুতেই একা একা এতদূর পাঠাবেন না। সে একজন বিশালদেহী মহিলা।
কারণ তার গলার স্বর মিষ্টি। ভারী মানুষদের গলা সাধারণত মিষ্টি হয়। ভোকাল কর্ডের সঙ্গে শরীরের মেয়েদের একটি সম্পর্ক আছে। নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে, কারণ শীতের দেশে আসছে বলেই তারা একটি মাফলার বুনে দিয়েছে। এইসব জায়গায় শীত সম্পর্কে এদের কোনো ধারণা নেই। বাইরে যাবার আগে কিছু একটা বুনে দেয়া বা সেলাই করে দেওয়ার মতো সেন্টিমেন্ট নিম্ন মধ্যবিত্ত পরিবারেই দেখা যায়। পাশার একবার মনে হলো তার অ্যানালিটিক্যাল রিজনিং একটু খুঁত আছে। সে ধরেই নিয়েছে মাফলারটি হাতে বোনা। এটা নাও হতে পারে, হয়তো এটা কেনা জিনিস। রেবেকা নামটিও পুরনো, স্কুল মিস্ট্রেসদের নামের মতো। এই নামটি পরিষ্কার বলে দেয় এই মেয়ে একালের মেয়ে নয়। একালের মেয়েদের নাম হয় ত্রপা কিংবা মৌলি। পাশা ক্যাসেট চালু করল। কোনো শব্দ হল না। ঘ্যাস ঘ্যাসে আওয়াজ। হেডপিস নষ্ট হয়ে গেছে, আর নতুন কেনা হয়নি। বেশ কদিন ধরেই এটা নষ্ট। তবু কেন মনে পড়ল না? এসব কি বয়সের লক্ষণ? ৩৮ বছর কি খুব একটা বেশি বয়স? এদেশের জন্য নিশ্চয়ই নয়। মানুষের আয়ু বেড়ে গেছে, সুষম খাদ্য, চিকিৎসা, উন্নত জীবনযাত্রা। মানুষের আয়ু সভ্য দেশগুলিতে বাড়তেই থাকবে, এবং একসময় মানুষ হয়তো অমর হয়ে যাবে। বইপত্রের অমরত্ব নয়, সত্যিকারের অমরত্ব, ইটারনাল লাইফ। দৈত্যের মতো একটা ট্রাক বাতাস কাঁপিয়ে শোঁ শোঁ করে আসছে। হর্ন দিয়েছে, ওভারটেক করতে চায়। কয়েক মুহূর্তের জন্য পাশার মনে হলো তার পুরনো মরিস মাইনরটি ট্রাকের গায়ে তুলে দিলে কেমন হয়। চিন্তাটা মুহূর্তের জন্য হলেও এর জন্ম চেতনার গভীরে। অমরত্বের পাশাপাশি সব মানুষের মধ্যেই বোধহয় থাকে মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা। মানুষের মতো বিচিত্র প্রাণী কি আর আছে এই নক্ষত্রপুঞ্জে? পাশা সরে গিয়ে ট্রাকটিকে পাস করবার জন্যে অনেকখানি জায়গা করে দিল। ছুটন্ত দানবের গা থেকে বাতাসের ধাক্কা লাগল মরিস মাইনরে। পাশা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। আমাদের কর্মকাণ্ড সমস্তই অমরত্বের জন্য। সবাই অবিনশ্বর হতে চাই। আমরা আমাদের ছায়া রেখে যেতে চাই ছেলে মেয়েদের মধ্যে। মিকেলেঞ্জেলোর পাশাপাশি বাংলাদেশের গ্রামের অখ্যাত কারিগরও মাটির তাল হাতে নিয়ে মূর্তি গড়ে। এরা কেউ থাকবে না। মিকেলেঞ্জেলোর ডেভিড থাকবে, গ্রাম্য ভাস্করের মাটির মূর্তিটিও থাকবে। অমরত্ব, এটার্নাল লাইফ, মাই ফুট। পাশা বিড়বিড় করতে লাগল। সবকিছু তার কাছে কেমন যেন এলোমেলো লাগছে। দুপাশে বিস্তীর্ণ মাঠ, বরফে ঢেকে আছে চারদিক, আকাশ ঝলমল করছে, অসংখ্য তারা আকাশে। নক্ষত্রের আলোয় বরফ ঢাকা প্রান্তর আলো হয়ে আছে। এই আলো মানুষের মনে শূন্যতা বোধ এনে দেয়, ভয় পাইয়ে দেয়। পাশার গাড়ির বেগ বাড়তেই থাকল। পুরনো গাড়ি, ঝমঝম শব্দ হচ্ছে। হাইওয়ে পেট্রোলের কেউ এসে এক্ষুনি হয়তো আলো ফেলবে তার সাইড মিররে। গাড়ি থেকে নামিয়ে বুঝতে চেষ্টা করবে এই লোকটি মদ খেয়ে গাড়ি চালাচ্ছে কিনা। তারপর ঠান্ডা গলায় বলবে, তুমি কত মাইল বেগে গাড়ি চালাচ্ছ তা কি জানো? জানি। কেন চালাচ্ছ? সে হেসে বলবে, নক্ষত্রের রাতের সব কেমন এলোমেলো হয়ে যায় অফিসার। অফিসার তাকাবে তীক্ষ্ণ চোখে। আমেরিকানরা হেঁয়ালি ধরনের কথাবার্তা পছন্দ করে না। হেক্টর এয়ারপোর্টের ওয়েটিং লাউঞ্জটি ছোট, কিন্তু এমন নিখুঁতভাবে সাজানো যে ছবি ছবি মনে হয়। এখানে থাকা মানেই ছবির মধ্যে নিজেকে ঢুকিয়ে দেয়া। রেবেকা তা করতে পারছে না। তার বারবার মনে হচ্ছে তাকে এই জায়গায় মোটেই মানাচ্ছে না। সে জড়সড় হয়ে কোণের দিকের একটি চেয়ারে বসে আছে এবং প্রতি 5 মিনিট পরপর দরজার দিকে তাকাচ্ছে আর ঘড়ি দেখছে। অ্যান চলে গিয়েছে অনেকক্ষণ হল। বেশ মেয়েটি, হড়বড় করে অনেক কথা বলল। যাবার আগে অবিকল বাংলাদেশি মেয়েদের মতো করে বলল, তোমার গলায় যে মালাটি আছে তা কিনতে তোমার কত টাকা লেগেছে? ডলারে কত হবে? 1 ভরি সোনার সাধারণ একটা লকেট, কিন্তু অ্যান মুগ্ধ চোখে দেখছে।
টাকাকে ডলারে এমন আগ্রহ নিয়ে কনভার্ট করছে যে মনে হয় ভোর হওয়া মাত্র সে এরকম একটা লকেট কিনে আনবে। চমৎকার মেয়ে। বিদায় নেবার আগে রেবেকাকে জড়িয়ে ধরে চুমু খেল। আশ্চর্য কাণ্ড। অথচ একবারও জিজ্ঞেস করল না, আমেরিকায় তোমার ঠিকানা কি হবে? ঠিকানাটা দিয়ে যাও, পরে যোগাযোগ করব। এত জায়গা থাকতে এক বুড়ো এসে বসল রেবেকার পাশের চেয়ারে। গায়ে গা লেগে যায় এমন অবস্থা। বুড়োটি ক্রমাগত নাক ঝাড়ছে। নাক ঝাড়বার আগে এবং পরে বিড়বিড় করে বলছে, ড্যাম কোল্ড। লোকটি অসম্ভব নোংরা এবং এমনভাবে নাক ঝাড়ছে যে গা শিরশির করে। রেবেকা বেশ কয়েকবার ভেবেছে একটু দূরে অন্য একটা চেয়ারে সরে বসে। এটা অভদ্রতা হবে ভেবে সে করছে না। লাউঞ্জে লোকজন একেবারেই নেই। দুজন বিশাল বপু মহিলা একগাদা বাচ্চা কাচ্চা নিয়ে অনবরত কথা বলছে। এরা আমেরিকান নয়, কথাবার্তা শালিক পাখির কিচিরমিচিরের মতো। বাচ্চাগুলো ভেন্ডিং মেশিনে পয়সা ফেলে কিছুক্ষণ পরপরই খাবার দাবার নিয়ে ছুটে আসছে। এই আইসক্রিম, এই অরেঞ্জ জুস, এই একটা স্যান্ডউইচ। এত রাতে ছেলেগুলির পেটে রাক্ষসের মতো খিদে কেন? একটা পুতুলের মতো বাচ্চা সবেমাত্র হাঁটতে শিখেছে, সেও কি একটা কিনে এনে চারদিকে ছড়াচ্ছে। বাচ্চার মা দেখেও দেখছে না। হাত নেড়ে নেড়ে বারবার বলছে, উই 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 মানে কি? এ কোন দেশি ভাষা? বুড়ো লোকটি থলথলে চোখে তাকালো রেবেকার দিকে। তার একটি চোখ লাল হয়ে আছে, চোখের কোণে ময়লা। তুমি কি ভারতীয়? রেবেকা মাথা নাড়ল, যার মানে হ্যাঁ হতে পারে, আবার নাও হতে পারে। যে ড্রেসটি পরে আছো তার নাম কি শাড়ি? হ্যাঁ, শাড়ি। ঠান্ডা লাগছে না তোমার? না। ঠান্ডা লাগবার কথা। খুবই পাতলা কাপড় মনে হচ্ছে, ভেরি থিন। রেবেকা অস্বস্তি বোধ করতে লাগল। এখন হয়তো হাত বাড়িয়ে সে শাড়ি পাতলা কি মোটা দেখতে চাইবে। বুড়ো প্রচণ্ড শব্দে নাক ঝাড়ল, বিড়বিড় করে বলল, কোল্ড, ড্যাম কোল্ড। রেবেকার ঠান্ডা লাগছে না, তবে চেতনা কিছু পরিমাণে অসাড় হয়ে আছে। খিদে লাগার কথা, খিদেও লাগছে না। জীবনের উপর দিয়ে ছোটখাটো একটা ঝড় বয়ে গেছে। এত বড় অনিশ্চয়তায় সে কখনো পড়েনি। অথচ প্লেনে ওঠার সময় কত বড় বড় কথা এক একজনের। ভয়ের কিছু নেই। ঢাকা থেকে কুমিল্লা যেতে যে ঝামেলা, তার 10 ভাগের 1 ভাগ ঝামেলা ঢাকা থেকে নিউ ইয়র্ক যেতে। ওঠা আর নামা, ব্যাস। একজন অন্ধকে প্লেনে বসিয়ে দিলে সে যেখানে যাবার ঠিক চলে যাবে। চাঁদপুরের ছোট খালু বললেন, তার অফিসের নিজাম সাহেবের 11 বছরের এক ভাগ্নিকে তারা টিকিট কেটে প্লেনে তুলে দিয়েছেন। সে একা চলে গেছে ভ্যাঙ্কুভার। পথে সিয়াটলের এয়ারপোর্ট হোটেলে ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে 1 রাত থেকেওছে। ছোট খালু খুব হাত টাত নেড়ে বললেন, 11 বছরের মেয়ের যদি অসুবিধা না হয়, তোর কেন হবে? তুই এত ঘাবড়াচ্ছিস কেন বোকার মতো? জন এফ কেনেডি এয়ারপোর্ট নামবি, ইমিগ্রেশন পার করবি, তারপর গ্যাট গ্যাট করে হেঁটে চলে যাবি ডোমেস্টিক ফ্লাইট সেকশনে। আব্দুল সেখানে থাকবে, সে তোকে ফার্গুর প্লেনে তুলে দেবে। আব্দুল চাচা যদি না থাকে? না থাকলে জিজ্ঞেস করবি ফার্গো যাবার প্লেন কত নম্বর থেকে ছাড়ে। জিজ্ঞেস করবি ফ্লাইট নম্বর NW221 কোত্থেকে ছাড়বে। আর আব্দুল থাকবেই, ওর একটা দায়িত্ব আছে না? আব্দুল চাচার যতটা দায়িত্ব থাকবে আশা করা গিয়েছিল, ততটা দায়িত্ব তার ছিল না। তিনি আসেননি এবং রেবেকা পুরোপুরি দিশেহারা হয়ে গিয়েছিল। এয়ারপোর্টের মতো একটা ব্যাপার এত বিশাল হতে পারে? হাজার হাজার মানুষ, সবাই ব্যস্ত, সবাই ছুটছে, যেন কোথাও কোনো আগুন লেগেছে, এই মুহূর্তে পালিয়ে যেতে হবে। অদৃশ্য কোনো জায়গা থেকে অনবরত ঘোষণা দেয়া হচ্ছে, অ্যাটেনশন প্লিজ, ফ্লাইট নাম্বার 221। মাথার উপর সারি সারি টিভি ঝুলছে, তার একটির লেখার সঙ্গে অন্যটির কোনো মিল নেই। বুড়ো বুড়ির বিরাট একটা দল ক্লান্ত ভঙ্গিতে ভারী ভারী মালপত্র টেনে টেনে আনছে। এত রংচঙে পোশাক তাদের যে চোখ ধাঁধিয়ে যায়। তারা বারবার একই জায়গায় ঘোরাফেরা করছে। কয়েকজন তরুণ তরুণী লোকজনের ভিড় সম্পূর্ণ উপেক্ষা করে জড়াজড়ি করে চুমু খাচ্ছে।
একটি দাড়িওয়ালা ছেলের চুমু খাওয়ার ভঙ্গি এতই অশ্লীল যে রেবেকার গা কাঁপতে লাগল। ছেলেটি তার একটি হাত ঢুকিয়ে দিয়েছে মেয়েটির প্যান্টের ভেতর। কেউ তা দেখেও দেখছে না। রেবেকার নিশ্চিত ধারণা হল সে এই জীবনে ফ্লাইট নম্বর NW221 খুঁজে বের করতে পারবে না। সে বেশ কয়েকজনকে জিজ্ঞেস করল, সবাই বলল আমি জানি না। একজন বলল, তুমি কি বলছো বুঝতে পারছি না, আবার বলো। রেবেকা আবার বলল। লোকটি মাথা ঝাঁকাল। বুঝতে পারছি না, ধীরে ধীরে বলো, এত ছটফট করছো কেন? ছোট খালু বলে দিয়েছিলেন, কোনো ঝামেলা হবে না, বুঝলি? ওইটা কোনো ঝামেলারই দেশ না। তবু যদি কিছু হয় স্ট্রেট পুলিশের কাছে গিয়ে বলবি প্লিজ হেল্প, দেখবি সব ফয়সালা। ওদের পুলিশ আমাদের পুলিশের মতো নয়। ওরা হচ্ছে মানুষের সবচেয়ে বড় বন্ধু, দ্য বেস্ট ফ্রেন্ড। ছোট খালু এমনভাবে কথা বলেন যেন বিদেশের সব কিছু তার জানা, যেন অসংখ্যবার ঘুরে টুরে এসেছেন। অথচ তার সবচেয়ে দীর্ঘ ভ্রমণ হচ্ছে চাঁদপুর থেকে লালমনিরহাট। সেই লালমনিরহাট যেতেই কত কাণ্ড। ভুল ট্রেনে উঠে বসে আছেন, ট্রেন ছেড়ে দিয়েছে, লাফিয়ে নামতে গিয়ে চশমা ভেঙে ফেললেন, হাঁটুতে চোট পেলেন। এত দুঃখেও ছোট খালুর কথা মনে করে তার হাসি পেল। কত সুখের কত আনন্দের দেশ ছেড়ে কোথায় এলাম ভেবে পরক্ষণেই তার বুক ব্যথা করতে লাগল। শেষ পর্যন্ত এক পুলিশকেই জিজ্ঞেস করল। সেই পুলিশের পর্বতের মতো চেহারা, কোমরের দুই দিকে দুটি পিস্তল ঝুলছে, ওয়েস্টার্ন ছবিতে যেরকম দেখা যায় অবিকল সেই রকম। সে দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এই প্রশ্নটি আমাকে জিজ্ঞেস না করে নর্থ ওয়েস্ট ওরিয়েন্টের ইনকোয়ারিকে জিজ্ঞেস করলে ভালো হয়। ওদের জানার কথা, আমার নয়। ওদের কোথায় পাব? কি বলছো বুঝতে পারছি না, আবার বলো। বলছি তাদের কোথায় পাব? কাদের কোথায় পাবে? যা বলতে চাও গুছিয়ে বলো, তুমি কি জানতে চাও তা তো নিজেও ভালো জানো না। এয়ারপোর্ট থেকে সে কোনোদিন বের হতে পারবে এই আশা রেবেকা প্রায় ছেড়েই দিল। তার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা হচ্ছিল, হয়তো কেঁদেও ফেলত যদি না একজন কালো যুবক এসে বলতো, তোমার কি অসুবিধা আমাকে বলো, এরকম করছো কেন? আমি কি করব বুঝতে পারছি না। কোথায় যাবে তুমি? তোমার জিনিসপত্র আছে? টিকিটটা আছে? টিকিটটা কোথায় দাও তো দেখি। ছোট খালু বারবার বলে দিয়েছেন, ব্ল্যাকদের কাছ থেকে সাবধান থাকবি, দেখবি অনেকে যেচে সাহায্য করতে আসবে। তুই মুখের উপর স্ট্রেট বলবি নো থ্যাঙ্কস। আমেরিকার ক্রাইম ওয়ার্ল্ডটা হচ্ছে ওদের হাতে। ইটালিতে যেমন মাফিয়া, আমেরিকাতে তেমনি ব্ল্যাক, হাড়ে হাড়ে শয়তান, মহাপাজি। কিন্তু শেষ পর্যন্ত জনসন নামের তালগাছের মতো লম্বা কালো ছেলেটি নিয়ে গেল তাকে এক্সিট নাম্বার 11-এ। বোর্ডিং কার্ড করিয়ে দিয়ে কোমল স্বরে বলল, 11 নম্বর দেখে চলে যাও, আর কোনো প্রবলেম হবার কথা নয়। থ্যাঙ্কস দিতে গিয়ে রেবেকার গলা জড়িয়ে গেল। ছেলেটি বলল, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। এই বলেই সে তার বিশাল হাত বাড়িয়ে দিল। হাত বাড়ানো হয়েছে হ্যান্ডশেকের জন্য, এটা বুঝতে রেবেকার অনেক সময় লাগল। অনেকক্ষণ রেবেকার হাত ঝাঁকালো ছেলেটি, কিংবা হয়তো অল্পক্ষণই ঝাঁকিয়েছে। রেবেকার মনে হয়েছে অনন্তকাল। কি বিশাল হাত, কিন্তু কেমন মেয়েদের হাতের মতো তুলতুলে। ছেলেটি আবার বলল, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যাচ্ছে ছেলেটি। কোনোদিনই আর তার সঙ্গে দেখা হবে না। NW221 আকাশে উড়তে শুরু করেছে। এক নিরুদ্দেশ থেকে অন্য এক নিরুদ্দেশের দিকে যাত্রা। বুকের মধ্যে দলা পাকিয়ে কান্না উঠে আসছে। শুধুই বাড়ির কথা মনে পড়ছে। এক দঙ্গল মানুষ এসেছিল এয়ারপোর্টে। সবাই এমন কান্নাকাটি শুরু করল যেন তাদের এই মেয়ে কোনোদিন দেশে ফিরে আসবে না। বাবা বিরক্ত হয়ে বললেন, কি শুরু করলে তোমরা? 3 মাসের জন্য যাচ্ছে আর সবাই মরা কান্না শুরু করলে? কোনো মানে হয়? বলে নিজেই চোখ মুছতে শুরু করলেন। বড় দুলাভাই বললেন, ওকে একটু নাসিমের সঙ্গে একা থাকতে দাও না, তোমরা সবাই এদিকে আসো তো। নাসিম অনেকটা দূরে একা একা দাঁড়িয়েছিল। বড় দুলাভাই তাকে পাঠিয়ে দিলেন। সে বিয়ের পাঞ্জাবিটা পরে এসেছে। পাঞ্জাবি মাপ মতো হয়নি, বেশ খানিকটা লম্বা হয়েছে।
সেই লম্বা পাঞ্জাবিটি এত সুন্দর লাগছে তাকে। নাসিম লাজুক ভঙ্গিতে কাছে এসে দাঁড়াল। সবাই তাকিয়ে আছে তাদের দিকে। এইভাবে কোনো কথা বলা যায়? কিন্তু প্রচণ্ড ইচ্ছা করছিল কথা বলতে। রেবেকা শেষ পর্যন্ত বলল, এই পাঞ্জাবিটা পরতে না করলাম, তারপরে কেন পরলে? সে কোনো কথা বলল না, লাজুক ভঙ্গিতে হাসল। রেবেকা থেমে থেমে বলল, আজ রাতেই কিন্তু তুমি আমাকে চিঠি লিখবে? হ্যাঁ, লিখব, আজ রাতেই লিখব। এত লোকজন তার চারপাশে, তবু সবাইকে ছাড়িয়ে 7 দিন আগের পরিচিত এই মানুষটাই কেন প্রধান হয়ে উঠল? 7 দিন আগে তো একে কোনোদিন দেখেনি। রাতের বেলা যে সমস্ত কল্পনার মানুষদের সঙ্গে সে কথাবার্তা বলত, এদের কারোর সঙ্গে এই লোকটির কোনো মিল নেই। তার চেহারা সাধারণ, কথাবার্তা সাধারণ, পোশাক আশাকও সাধারণ। তবু কেন যেন মনে হচ্ছে সুদূর কৈশোরে যাকে সে ভেবেছে এ সেই, অন্য কেউ নয়, দীর্ঘদিনের চেনা একজন। রেবেকা গাঢ়স্বরে বলল, যাই। নাসিম হাসল। আশেপাশে কেউ না থাকলে নিশ্চয়ই সে এগিয়ে এসে হাত ধরত। বেচারা বড্ড লাজুক। কিসের এত লজ্জা? মা বাবা ভাই বোন যদি সবার সামনে তাকে জড়িয়ে ধরে কাঁদতে পারে, সে কেন সামান্য হাতটা ধরতে পারবে না? এত জঘন্য কেন আমাদের দেশ? কাঁদবে না ভেবেও রেবেকা কেঁদে ফেলল। নাসিম বলল, ছি ছি, কি করছো? 2 দিন পরই তো এসে পড়বে। রেবেকা ধরা গলায় বলল, তোমাকে এত বক্তৃতা দিতে হবে না, চুপ করে থাকো। রেবেকার পাশের সিটের মহিলাটি পাখির মতো গলায় বলল, আমেরিকায় প্রথম আসছ? হ্যাঁ। খুব হোমসিক ফিল করছো না? হ্যাঁ। হোমসিকনেস থাকবে না, কেটে যাবে। এদেশে এসে কেউ হোমসিক হয় না। আত্মতৃপ্তির হাসি আমেরিকানটির মুখে, যেন সে স্বর্গরাজ্যের সন্ধান দিচ্ছে। কিন্তু এই স্বর্গরাজ্যে যেতে ইচ্ছে করছে না। এরকম যদি হতো যে এটা একটা স্বপ্ন, হঠাৎ ঘুম ভেঙে যাবে এবং রেবেকা দেখবে সে তার পরিচিত বিছানায় শুয়ে আছে। ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে টিনের চালে, বৃষ্টির ছাটে তার বিছানা ভিজে গেছে। কিন্তু তা হবে না। এটা স্বপ্ন নয়, এটা সত্যি। এয়ার হোস্টেস এসে রাতের খাবার দিয়ে গেল। প্রতিটি জিনিসই দেখতে এত সুন্দর, কিন্তু খেতে এত জঘন্য, বমি এসে যায়। তোমার কোনো ড্রিঙ্কস লাগবে? না। ভালো শেরি আছে পর্তুগালের। আমার লাগবে না, আমি সব কিছুই খাবো না, নিয়ে যাও। তুমি কি অসুস্থ? না, আমি ভালো আছি। রেবেকা জানালা দিয়ে বাইরে তাকালো। অনেক উঁচুতে প্লেন, নিচের কিছুই দেখা যায় না। ঘোলাটা একটা চাদরের পৃথিবী ঢাকা। এত কুৎসিত। পাশা লাউঞ্জের এক প্রান্তে ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। অবাক হবার মূল কারণ মেয়েটির সৌন্দর্য নয়। চেহারা সাধারণ বাঙালি মেয়েদের মতোই, শ্যামলা রং, বৃত্তাকার মুখ, চাপা নাক। এশীয় মেয়েদের মধ্যে অপুষ্টজনিত কারণে যে কোমল ভাব থাকে তা অবশ্য আছে। পাশা অবাক হয়েছে কারণ মেয়েটির গায়ে আসমানি রঙের শাড়ি আর সোয়েটারটির রং লাল। মাথায় জড়ানো মাফলারটি ধবধবে সাদা রঙের। যা কল্পনা করা হয়েছিল তাই। কাকতালীয় যোগাযোগ, বলাই বাহুল্য, হঠাৎ করে মিলে যাওয়া। তবু কিছুটা কি রহস্যময় নয়? কল্পনার সঙ্গে বাস্তব এতটা কি কখনো মেলে? প্রবাবিলিটি অবশ্য সব কিছুরই থাকে, তবু সেই প্রবাবিলিটি কি খুব কম নয়? পাশা নিঃশব্দে মেয়েটির চেয়ারের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বেচারি আমেরিকা আসার উত্তেজনায় নিশ্চয়ই করাত ঘুমোতে পারেনি। প্লেনে ঘুমানোর প্রশ্নই ওঠে না। এখানে তাই ঘুমে চোখ জড়িয়ে এসেছে। কেমন অসহায় লাগছে মেয়েটিকে। এত কম বয়সী একটি মেয়ে একা একা চলে এসেছে এত দূর। আশ্চর্য তো। ঘুমুক খানিক্ষণ, এই ফাঁকে আরেক কাপ কফি খাওয়া যেতে পারে। পাশা ভেন্ডিং মেশিনের দিকে এগিয়ে গেল। পৃথিবীর কুৎসিততম পানীয়ের একটি হচ্ছে ভেন্ডিং মেশিনের কফি।
50 সেন্ট খরচ করে বিস্বাদ খানিকটা গরম পানি গেলার কোনো অর্থ হয় না। তবু ভেন্ডিং মেশিন দেখলেই পয়সা ফেলে কিছু কিনতে ইচ্ছে করে। ফরিদের এই ব্যাপারে একটা থিওরি আছে, তার বিখ্যাত অ্যানালিটিক্যাল রিজনিং। যন্ত্র মানুষকে খাবার দিচ্ছে, এটা অদ্ভুত ব্যাপার। যাবতীয় অদ্ভুত ব্যাপারে মানুষ কৌতূহলী। এই কৌতূহলের কারণেই ভেন্ডিং মেশিন দেখা মাত্র লোকে পয়সা ফেলে। যার কফি খাবার কোনো ইচ্ছা নেই, সেও কফি কেনে এবং 2 চুমুক দিয়ে কাগজের কাপটি দূরে ছুঁড়ে ফেলে দেয়। আজকের কফি অবশ্য খারাপ নয়, টাটকা একটা গন্ধ, তিতকুটে ভাব নেই। 1 চুমুক দেবার পর 2য় চুমুক দেবার ইচ্ছে হয়। পাশা কফির কাপ হাতে নিয়ে রেবেকার সামনের চেয়ারটাতে বসল। কল্পনার 3টি রং কিভাবে বাস্তবের 3 রঙের সঙ্গে মিলে গেল, এই নিয়ে ফরিদের মতো খানিকক্ষণ অ্যানালিটিক্যাল রিজনিং করলে কেমন হয়? সোয়েটারের রং লাল হওয়া খুবই স্বাভাবিক। এশিয়ান মেয়েরা লাল রং পছন্দ করে। ওদের গরম কাপড়ের 80% হচ্ছে লাল। যেমন আমেরিকান মেয়েদের পছন্দের রং হচ্ছে গোলাপি। মাফলার সাদা রঙের হবার কারণ হচ্ছে মাফলারটি বানানো হয়েছে সোয়েটার কেনার পর, রঙের সঙ্গে রং মিলিয়ে। লালের সঙ্গে 2টি কম্বিনেশন চলে, একটি হলো কালো, অন্যটি সাদা। কালো রং মেয়েদের অপছন্দ, কাজেই মাফলার বানানো হলো সাদা রঙের। রাত 2:10 অকারণে তার ঘুম ভাঙার রহস্য পরিষ্কার হল। অ্যান নামের মেয়েটি নিশ্চয়ই তাকে বেশ কয়েকবার টেলিফোন করেছে। টেলিফোনের শব্দে ঘুম ভেঙেছে। যখন সে জেগে উঠেছে তখন আর টেলিফোন বাজছিল না। অ্যান লাইন কেটে দিয়ে আবার করেছে। পাশা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। তুচ্ছ বিষয় নিয়ে সে আজকাল এত ভাবছে কেন? এটা কি বয়সের লক্ষণ, নাকি মাথা খারাপ হতে শুরু করেছে? ফরিদের মতো একদিন মাঝরাতে সেও কি ছুটে রাস্তায় নেমে চেঁচাতে শুরু করবে, নিউক্লিয়ার ওয়ার হ্যাজ স্টার্টেড, অ্যাটেনশন এভরিবডি, নিউক্লিয়ার ওয়ার! কি কাণ্ড সেই রাত্রে! ডরমিট্রির অর্ধেক ছাত্র বের হয়ে এলো, কৌতূহলী হয়ে দেখল দৃশ্যটি। তারপর আবার যে যার কাজে চলে গেল। টার্ম ফাইনাল সামনে, তামাশা দেখার সময় নেই। রাত দুপুরে একটি কালো চামড়ার ছেলে যদি চেঁচামেচি শুরু করে, তাতে কিছুই আসে যায় না। হয়তো মদ খেয়ে আউট হয়ে গেছে, কিংবা... রেবেকা অবাক হয়ে লোকটিকে দেখছে। ইনি বোধহয় পাশা চৌধুরী। এমন চেনা চেনা লাগছে কেন? চিবুকের গড়ন অবিকল ছোট মামার মতো, মাঝবয়সী একজন ভদ্রলোক। টেলিফোনে গলা শুনে কম বয়সী মনে হয়েছিল। রেবেকা ভেবেছিল ইউনিভার্সিটির কোনো ছাত্র, কিন্তু খুব কম করে হলেও এর বয়স 40। জুলপির কাছে চুল সাদা হয়ে আছে। লোকটি মূর্তির মতো বসে আছে। বেশ কয়েকবার রেবেকার চোখে তার চোখ পড়ল, কিন্তু লোকটি যেমন বসেছিল তেমনি বসে আছে, যেন এই জগতের কোনো কিছুর সঙ্গে তার যোগ নেই। কোথায় যেন সন্ন্যাসী সন্ন্যাসী একটা ভাব আছে এর মধ্যে। পাশা হঠাৎ লক্ষ্য করল মেয়েটি জেগে উঠেছে, অস্বস্তির সঙ্গে তাকাচ্ছে তার দিকে। পাশা এগিয়ে গেল, হাসি মুখে বলল, অনেকক্ষণ হলো এসেছি, তুমি ঘুমোচ্ছিলে তাই ডাকিনি। রেবেকা কি বলবে ভেবে পেল না। প্রায় 6 ফুটের মতো লম্বা, অত্যন্ত সুপুরুষ একজন অচেনা মানুষ তার সঙ্গে চেনা ভঙ্গিতে কথা বলছে। পাশা বলল, চলো যাই। কোথায় যাব? প্রথমে আমার বাসায় চলো, রাত কাটেনি এখনো। এর সময় তো কাউকে পাওয়া যাবে না। ভোরবেলা খোঁজখবর করব। তোমার সুটকেসের পাত্তা পাওয়া গেছে? না, কোথাও মিসপ্লেসড হয়েছে, পরে খোঁজ নেব। চলো যাওয়া যাক। খুব নাকি কাঁদছিলে তুমি? লোকটি হাসছে মিটিমিটি, যেন সে রেবেকার কোনো গোপন দুষ্টুমি ধরে ফেলেছে। কথা বলছে তুমি তুমি করে, কিন্তু তার জন্যে খারাপ লাগছে না মোটেও। নাও, এই কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে নাও, বাইরে ভীষণ ঠান্ডা। রেবেকা ক্ষীণস্বরে বলল, বরফ পড়ছে নাকি? না, পড়ছে না, তবে চারদিকে প্রচুর বরফ আছে। বরফ দেখার শখ তোমার মিটে যাবে। বাইরে বেরুতেই ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা লাগল। কি প্রচণ্ড শীত! পায়ের নিচে আয়নার মতো মসৃণ কঠিন বরফ।
পা বারবার পিছলে যাচ্ছে। পাশা বলল, বরফের উপর হাঁটতে হবে খুব সাবধানে। প্রচুর আমেরিকান বরফে পিছলে পা ভাঙে। কাজে আমাদের অবস্থা বুঝতেই পারছ। প্রথমে ফেলবে পায়ের গোড়ালি এবং লম্বা লম্বা স্টেপ নেবে না, ছোট ছোট পা ফেলবে। নাও, আমার হাত ধরো। রেবেকা হাত ধরল। এটা কি ঠিক হচ্ছে? অজানা অচেনা একজন মানুষের হাত ধরেছে, কিন্তু খারাপ লাগছে না তো। নাসিম শুনলে কি রাগ করবে? নিশ্চয়ই করবে। পুরুষ মানুষ খুব জেলাস হয়। রেবেকা, জি। প্রথম কিছুদিন হাই হিল পরবে না, আগে বরফে হাঁটার অভ্যেস হোক, তারপর। আর তোমার হিল পরারই বা দরকার কি? তুমি তো যথেষ্ট লম্বা। ক্লাসের মেয়েরা আমাকে কি বলে খ্যাপাতো জানেন? না, ওরা আমাকে দেখলেই বলতো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ। পাশা শব্দ করে হাসল। বেশ রসিক মেয়ে। গাড়ি ছুটছে প্রচণ্ড বেগে। রেবেকা চুপচাপ বসে আছে। প্রচণ্ড অনিশ্চয়তার যে মেঘ তাকে ঘিরে ছিল তা কেটে যেতে শুরু করেছে। কোথাও যেন একটি নির্ভরতার ব্যাপার আছে। রেবেকার চোখ ঘুমে জড়িয়ে আসছে। গাড়ির ভেতর আরামদায়ক উষ্ণতা। রেবেকার জেগে থাকতে ইচ্ছে করছে, কিন্তু জেগে থাকতে পারছে না। বারবার চোখ বন্ধ হয়ে আসছে। ভদ্রলোক সিগারেট ধরিয়েছেন। গাড়ির কাঁচ উঠানো। সিগারেটের ধোঁয়ায় বমি এসে যাচ্ছে, কিন্তু তাকে নিশ্চয়ই বলা যাবে না সিগারেট ফেলে দিন। নাসিমেরও একই অভ্যাস। ঠিক ঘুমোতে যাবার আগে মশারির ভেতর ঢুকে একটা সিগারেট টানবে। সেই কড়া গন্ধ মশারির ভেতর আটকে থাকবে সারা রাত। অভ্যেসটা প্রায় কাটিয়ে এনেছিল, এখন নিশ্চয়ই আবার শুরু করবে এবং একদিন বিছানায় আগুন টাগুন লাগিয়ে একটা কাণ্ড করে বসবে। রেবেকা ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলল। চোখ মেলে রেবেকা বুঝতেই পারল না সে কোথায়। তার চারদিকে অপরিচিত গন্ধ, অপরিচিত অদ্ভুত সব শব্দ। সে কি তার নানা বাড়িতে? যে কোনো অচেনা জায়গায় ঘুম ভাঙলেই প্রথম যে জিনিসটি তার মনে আসে সেটা হচ্ছে, এটা কি নানার বাড়ি? ব্রহ্মপুত্রের উড়ে আসা হাওয়ায় ভর্তি একটি প্রাচীন কোঠায় তার ঘুম ভাঙল। বিছানার চাদরটি কর্পূরের গন্ধ মাখা, পায়ের কাছে বিশাল কোলবালিশ, রেলিং দেয়া ঘন কালো রঙের খাটটাকে সবসময় মনে হতো সমুদ্রের মতো বিশাল। এটা নানার বাড়ি নয়। এর সব কিছুই অদ্ভুত। হুঁশ করে একটা শব্দ হচ্ছে, সঙ্গে সঙ্গে চারদিক থেকে শোঁ শোঁ আওয়াজ, আবার খানিকক্ষণের নিস্তব্ধতা, আবার হুঁশ করে শব্দ। রেবেকা উঠে বসল। মাঝারি ধরনের একটা ঘর, দুদিকের দেয়াল জুড়ে পর্দা ঢাকা বিশাল কাঁচের জানালা। পর্দার রং হালকা সবুজ। ঘরের দেয়ালের রং ধবধবে সাদা, যেন কিছুক্ষণ আগে কেউ এসে চুনকাম করে গিয়েছে। মেঝেতে গাঢ় সবুজ রঙের শ্যাক কার্পেট, নতুন দুর্বা ঘাসের মতো কোমল, পা রাখতে মায়া লাগে। ঘরে আসবাবপত্র তেমন কিছু নেই। একপাশে ছোট্ট একটা লেখার টেবিল, টেবিলের উপর একটা অদ্ভুত ডিজাইনের টেবিল ল্যাম্প। এত সুন্দর হয় মানুষের ঘর। রেবেকা উঠে গিয়ে জানলার পর্দা সরাল। যত দূর চোখ যায় বরফ সাদা প্রান্তর। বাঁ পাশে পুতুলের বাড়ির মতো এক সারি বাড়ি। হঠাৎ করে স্বপ্ন দৃশ্যের মতো লাগে। স্বপ্নের সব সুন্দর ছবি মন খারাপ করিয়ে দেয়। এটিও দিচ্ছে। মন খারাপ হয়ে যাচ্ছে রেবেকার। কান্না পেয়ে যাচ্ছে। সে তাহলে আমেরিকা এসে পড়েছে। তার চোখের সামনে আমেরিকা। বাসায় যেদিন খবর নিয়ে এলো সে 3 মাসের ট্রেনিংয়ে যাচ্ছে, কেউ প্রথমে বিশ্বাস করল না। বাবা বললেন, সত্যি সত্যি কোনো চান্স আছে? রেবেকা বলল, আমি 21 তারিখ যাচ্ছি, চিঠি পড়ে দেখো। বাবা সেই চিঠি প্রায় 10 বার পড়লেন এবং হঠাৎ এমন উত্তেজিত হয়ে পড়লেন, উত্তেজনায় তার মাথা ধরে গেল। তিনি দুহাতে কপালের রগ টিপে ধরে গম্ভীর হয়ে বসে রইলেন। মা অবাক হয়ে বললেন, কি লিখেছে চিঠিতে? রেবা সত্যি যাচ্ছে? পড়ো না শুনি। বাবা বললেন,
21 তারিখ রওনা হতে হবে। কোন মাসের 21 তারিখ? এই মাসের, আবার কোন মাসের? কি উত্তেজনা চারদিকে। মা গুটি গুটি অক্ষরে তার সমস্ত আত্মীয় স্বজনকে চিঠি লিখলেন। পর সংবাদ এই যে রেবা স্কলারশিপ লইয়া আমেরিকা যাইতেছে, তাহার যাত্রার দিন ধার্য হইয়াছে এই মাসের 21 তারিখ। সে ইতিমধ্যেই ভিসার জন্যে গিয়াছে। ভিসার জন্যে 4 তারিখে ইন্টারভিউ হইবে। তবে স্কলারশিপ আমেরিকা সরকারের, কাজেই ভিসা পাওয়া ইনশাল্লাহ কোনো সমস্যা হইবে না। রেবেকা একদিনেই বাসার অন্য সবার চেয়ে আলাদা হয়ে গেল। সবাই সমীহ করে কথা বলে। সামনের বাসার জজ সাহেব পর্যন্ত একদিন রাস্তায় দাঁড় করিয়ে অনেক গল্প করলেন। শুনলাম আমেরিকা যাচ্ছ? জি চাচা। গুড, ভেরি গুড। কোন স্টেট? নর্থ ড্যাকোটা। নর্থ ড্যাকোটায় যাইনি কখনো। সাউথ ড্যাকোটায় গিয়েছিলাম মাউন্ট রাশমোর দেখতে। 4 প্রেসিডেন্টের মূর্তি আছে পাহাড়ের গায়ে, পাথর কেটে করা। মূর্তির নাকি হলো গিয়ে তোমার 8 মিটার। যাচ্ছ কবে? 21 তারিখে। কোন এয়ারলাইন্স? এখনো জানি না চাচা, টিকিট হয়নি এখনো। ভালো ভালো, খুব খুশির সংবাদ। তার মুখ দেখে অবশ্য মনে হয় না তিনি খুব খুশি হয়েছেন, কিন্তু মার মুখ দেখে যে কেউ বলে দিতে পারে বড় একটা সুখের ঘটনা ঘটেছে তার জীবনে। এই ঘটনাটা তিনি পরিচিত অপরিচিত কাউকে জানাতেও কখনো দেরি করেন না। এত আচমকা এই প্রসঙ্গ নিয়ে আসেন যে রীতিমতো লজ্জা লাগে। হয়তো দোকানে কিছু একটা কিনতে গিয়েছে রেবেকা, সঙ্গে মা আছে, জিনিসটি পছন্দ হয়েছে, এখন কেনা হবে। মা বলে বসবে, খামোকার দাম দিয়ে এটা কেনার কোনো মানে হয়? 6 দিন পর আমেরিকা যাচ্ছিস, সেখানে কিনে নিবি, সস্তায় পাবি। রেবেকা বুঝতে পারে মা মনে মনে অপেক্ষা করেন দোকানি বলবে, আমেরিকা যাচ্ছেন বুঝি, কবে? বেশিরভাগ দোকানি কোনো রকম আগ্রহ দেখায় না। 2-1 জন অবশ্য জিজ্ঞেস করে। তাদের দোকান থেকে মা কিছু না কিছু কিনবেনই। যাবার সময় হাসি মুখে বলবেন, আচ্ছা তাহলে যাই রে ভাই। কি উত্তেজনার দিনই না গিয়েছে। কুমিল্লা থেকে বড় দুলাভাই তার নামে 1000 টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিলেন। কুপনে লেখা, বিদেশে যাবার আগে যদি টুকিটাকি কিছু কেনার দরকার হয় সেই জন্যে। টাকা পাঠানোটা দুলাভাইয়ের নতুন ব্যাপার নয়। কোনো একটা কিছু হলেই দুলাভাইয়ের কাছ থেকে টাকা চলে আসে। টুটুল ক্লাস 6-এ বৃত্তি পেল, দুলাভাই 100 টাকা পাঠালেন। ফরিদা একটা লেটার পেয়ে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করল, দুলাভাইয়ের মানি অর্ডার চলে এলো। তারা কতবার বলেছে, শুধু টাকা পাঠান কেন দুলাভাই, এটা সেটা কিনে পাঠাবেন। কি কিনব বলো? কিছুই মনে ধরে না। আপনার মনে ধরার দরকার কি? আপাকে সঙ্গে নিয়ে কিনবেন। আচ্ছা, পরের বার থেকে তাই করব। দুলাভাই লোকটা বোকাশোকা ধরনের, থলথলে মোটা। বিয়ের 1 বছরের মধ্যে বেশ উঁচু একটা ভুঁড়ি বাগিয়ে ফেললেন। সেই ভুঁড়ি নিয়ে খালি গায়ে শ্বশুরবাড়ির রান্নাঘরে শাশুড়ির পাশে বসে মাছ কাটা দেখেন, তালপাতার হাওয়া খেতে খেতে সস্তা ধরনের রসিকতা করেন। সেই রসিকতা শুনে মা হেসে বাঁচেন না। আপা কতবার বলে, খালি গায়ে তুমি বাবা মার সামনে ওভাবে চলাফেরা করবে না তো। ছি ছি। কি করব বলো, গরম লাগে। গরম লাগে ফ্যানের নিচে বসে থাকো, রান্নাঘরে কেন? গল্পগুজব করবার জন্য বসি, রাগ করো কেন? বাবুকে কোলে নিয়ে বসার ঘরে খানিক্ষণ বসো তো, যাও। আচ্ছা বাবা, যাচ্ছি। লেবুর শরবত বানিয়ে পাঠাও তো, গরমটা কাবু করে ফেলেছে। এখন লেবুর শরবত বানানো যাবে না, লেবু নেই ঘরে। মা সঙ্গে সঙ্গে টুটুলকে পাঠাবেন লেবু কিনতে। দুলাভাইয়ের মুখের কথা এই বাড়িতে অমোঘ আদেশ। বাবা মা দুজনই দুলাভাইকে জিজ্ঞেস না করে কিছু করতে পারেন না। ফরিদা সায়েন্স পড়বে না আর্টস পড়বে, দুলাভাইয়ের কাছে চিঠি গেল। তিনি যা বলবেন তাই। টুটুল সাইকেল কিনবে, বাবা কিছুতেই দেবেন না। তার ধারণা সাইকেল নিয়ে রাস্তায় বেরোলেই অ্যাক্সিডেন্ট হবে। টুটুল কুমিল্লায় গিয়ে দুলাভাইকে ধরল। তিনি চিঠি লিখে দিলেন। টুটুল সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে প্রথম দিনই ঠেলাগাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে ঘরে এলো। বাবা মা কেউ দুলাভাইয়ের বিরুদ্ধে একটি কথাও বললেন না। রেবেকার মনে ক্ষীণ ভয় ছিল, দুলাভাই হয়তো বলে বসবেন, এই মানুষ
একা একা এত দূর যাবে কি? আর আমেরিকা জায়গাটা তো মেয়েদের জন্য তেমন সুবিধার না। তাহলেই সর্বনাশ হতো। ভাগ্যিস দুলাভাই কিছু বলেননি। মানি অর্ডারে টাকা পাওয়ার 2 দিন পর তার উপদেশ ভর্তি দীর্ঘ চিঠি এসে পড়ল। পুনশ্চতে লেখা, ইটের ভাটায় আগুন দেয়া হবে বলে এখন আসতে পারছি না, তোমার রওনা হবার দিন 7 আগে আসব। বাবা মা তাতে রাজি হলেন না। টুটুলকে পাঠিয়ে দিলেন নিয়ে আসবার জন্য। টুটুল নিয়ে এলো। দুলাভাই ঘরে ঢুকে প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে, একটা ভালো ছেলে আছে আমার হাতে, ঠিকানা নিয়ে এসেছি। বাবা মা যেন এই কথাটা শুনবার জন্যই অপেক্ষা করছিলেন। তারা প্রায় লাফিয়ে উঠলেন। টুটুল বিকট সরে চেঁচাতে লাগল, ছোটাবার বিয়ে, ছোটাবার বিয়ে। দুলাভাই ম্যাজিশিয়ানের ভঙ্গিতে ছেলের ছবি বের করলেন। সবাই হুমড়ি খেয়ে পড়ল ছবির ওপর। টানাটানি করতে গিয়ে ছবির কোণা ছিঁড়ে গেল। স্টুডিওতে তোলা বোকা বোকা ধরনের চেহারার একটা মানুষ। 21 তারিখ যার আমেরিকা যাত্রা, তার বিয়ে হয়ে গেল 13 তারিখে। সেই বিয়েও অদ্ভুত। ছেলে তার মামা আর ছোট চাচাকে নিয়ে মেয়ে দেখতে এসেছে। ছেলের বাবা আসতে পারেননি, অসুস্থ। মেয়ে দেখে তাদের পছন্দ হলো। ছেলের মামা বললেন, একজন মৌলবি ডেকে নিয়ে আসুন, বিয়ে পড়িয়ে দেয়া যাক। আমি ছেলের বাবার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। মেয়ে যখন চলে যাচ্ছে, সময় তো নেই হাতে, কি বলেন? বড় দুলাভাই সঙ্গে সঙ্গে কাজী খুঁজতে বের হয়ে গেলেন। রাত 11টার সময় বিয়ে পড়ানো হয়ে গেল। পাশের ঘরে খুটখুট শব্দ হচ্ছে। রেবেকা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে দরজা খুলে বের হল। যে মানুষটি কাল রাতে তাকে নিয়ে এসেছে তিনি এগিয়ে এসে বললেন, ঘুম হলো? হ্যাঁ, অনেকক্ষণ ঘুমিয়েছি। বেশিক্ষণ না, ঘণ্টা 3। এখন মাত্র 8টা বাজে। আমার কেন যেন মনে হচ্ছে লম্বা ঘুম দিয়েছি। বড় রকম জার্নির পর এরকম হয়। ঘণ্টাখানেক ঘুমলেই মনে হয় অনেকক্ষণ ঘুমানো হলো। কিছুক্ষণ পর আবার ঘুম পায়। খিদে হয়েছে, ব্রেকফাস্ট তৈরি করি। এই লোকটাকে এখন অন্যরকম মনে হচ্ছে। এ যেন অন্য লোক। রাতে তালগাছের মতো লম্বা লাগছিল, এখন লাগছে না। রাতে যতটা বয়স্ক মনে হচ্ছিল ততটা বয়স্ক এখন মনে হচ্ছে না। ছোট মামার চেহারার সঙ্গেও কোনো মিল নেই। ব্রেকফাস্ট খুব সুবিধের হবে না। ঘরে কিছু ছিল না, আমি নিজে ভোরবেলা কিছু খাই না তো, তাই কিছু রাখা হয় না। আসুন, টেবিলে আসুন। রেবেকা অবাক হয়ে তাকালো। এই লোকটি এখন তাকে আপনি আপনি করে বলছে কেন? রেবেকা, আমি আপনার ডরমিটরিতে ফোন করেছিলাম। আপনার সব ব্যবস্থা ওখানে করা আছে। নাস্তা খাবার পর আপনাকে দিয়ে আসব। আপনি চা খাবেন না কফি? এখানে ভালো চা পাওয়া যায় না, কফি খুব ভালো, ব্রাজিলের কফি বিনস থেকে তৈরি। আমি চা খাব। রেবেকা খানিকক্ষণ ইতস্তত করে বলল, কাল রাতে আপনি আমাকে তুমি তুমি করে বলছিলেন, এখন আপনি আপনি করছেন কেন? রাতে তুমি তুমি করেছিলাম বুঝি? কেন, আপনার মনে নেই? না, মনে নেই। এ বাড়িতে আপনি একাই থাকেন? হ্যাঁ, একা থাকি। কিছুদিন আমার এক বন্ধু ছিল, ফরিদ। এখন একা। রেবেকা অন্যমনস্ক হয়ে গেল। এই লোকটিকে এত চেনা চেনা লাগছে কেন? খুব পরিচিত কারো চেহারার সঙ্গে এর মিল আছে। কিন্তু কার চেহারা? আমি এয়ারলাইন্সে টেলিফোন করেছিলাম, ওরা আপনার সুটকেস ট্রেস করেছে, 10টায় যেতে বলেছে। সেখান থেকে আমরা প্রথমে সুটকেস নেব, তারপর আপনাকে রেখে আসবে ডরমিটরিতে। কোথায়? যেখানে ওরা আপনার জায়গা করেছে, রুম নম্বর 6। আমি ওদের টেলিফোন করেছিলাম। ও, আপনি দেশে একটা টেলিগ্রাম করে দিন যে ঠিক মতো পৌঁছেছেন। ওরা নিশ্চয়ই খুব চিন্তিত হয়ে অপেক্ষা করছে। আর বাসায় টেলিফোন থাকলে টেলিফোন করা যেতে পারে। টেলিফোন নেই। পাশের কোনো বাসায় আছে যারা ডেকে দেবে? জজ সাহেবের বাসায় আছে, কিন্তু ওদের নাম্বার জানি না। তাহলে টেলিগ্রামই করা যাক। ঠিকানা বলুন। রেবেকা ঠিকানা বলল। বলুন, কি লিখব? রিচড সেফলি। পাশা হাসি মুখে বলল, আপনার এই টেলিগ্রাম আপনার সব আত্মীয় স্বজন পড়বে, কাজে আরও 2 লাইন যোগ করে দিই, ওদের ভালো লাগবে। রেবেকা কিছুই বলল না। পাশা বলল,
আমি লিখলাম, নিরাপদে পৌঁছেছি, তোমাদের সবার জন্য খুব খারাপ লাগছে। এত সুন্দর দেশ, কিন্তু মোটেও ভালো লাগছে না। রেবেকা তাকিয়ে আছে এক দৃষ্টিতে, তার চোখ ভিজে উঠছে। পাশা বলল, পাঠাবো এই টেলিগ্রাম? হ্যাঁ, পাঠান। আপনার এই মন খারাপ ভাব 2-1 দিনেই কেটে যাবে। যখন পড়াশোনা শুরু হবে দেখবেন দম ফেলবার সুযোগ পাচ্ছেন না, এবং দেখতে দেখতে দেশে ফেরার দিন এসে যাবে। কি আনন্দ হবে চিন্তা করে দেখুন। রেবেকা লক্ষ্য করল তার চোখে পানি এসে যাচ্ছে। সে দৃষ্টি ফিরিয়ে নিল। পাশা নরম গলায় বলল, বিদেশ থেকে দেশে ফেরার আনন্দ ভোগ করার জন্যেই সবার কিছুদিন বিদেশ থাকা উচিত। ফেরার সময় সবাই একটা নেশার ঘরে থাকে, যাই দেখে তাই কিনে ফেলতে চায়। আমি আমার এক বন্ধুকে দেখেছি, সে তার বাড়ির কাজের ছেলেটির জন্য $35 দিয়ে একটা ডিজিটাল ঘড়ি কিনল। অথচ সেই ছেলেটিকে সে কোনোদিন দেখেওনি। চিঠিপত্রে 1-8 বার তার নাম এসেছে। রেবেকার চোখ ভিজে উঠছে। সে উঠে দাঁড়াল, বাথরুমে গিয়ে খানিকক্ষণ কাঁদবে। পাশা মেয়েটির প্রসঙ্গে বেশ কিছু ব্যাপার লক্ষ্য করল। এই মেয়ে একবারও আপনাকে ধন্যবাদ কথাটা বলেনি। একজন মানুষ রাত দুপুরে তাকে নিয়ে এসেছে, সব রকম ঝামেলা মেটাবার চেষ্টা করছে, এই দিকটা যেন তার চোখেও পড়ছে না, যেন সমস্ত ব্যাপারটাই খুবই স্বাভাবিক। এরকমই হওয়া উচিত। এর কারণ কি? একটিমাত্র কারণ, হয়তো এই মেয়ে নিজের পরিবারের বাইরে কারোর সঙ্গে কখনো তেমন মেশেনি। পরিবারের লোকজনের কাছ থেকে যে ব্যবহার সে পেয়ে এসেছে তাতেই সে অভ্যস্ত। বাইরের একটি মানুষ এরকমই ব্যবহার করবে বলে তার ধারণা। তাছাড়া দেশের বাইরে নিজের দেশের মানুষদের সবসময় খুব আপন বলে মনে হয়। ওদের কাছ থেকে আত্মীয়দের মতো ব্যবহার চোখে পড়ে না। সেটাই তো স্বাভাবিক। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা নক্ষত্রের রাত, আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।